Islamic documentary channel, Golden Past. সম্রাট অশোকের পর যিনি পুরো হিন্দুস্তানকে এক সুতোয় বেঁধেছিলেন তার নাম সুলতান আলাউদ্দিন খিলজি। বেতনভিত্তিক সেনাবাহিনী, মূল্য নিয়ন্ত্রণ, দুর্নীতি দমন এই সংস্কারগুলো করেছিলেন একজন মুসলিম শাসক। যে শাসক ইতিহাসের সবচেয়ে বড় সেনাবাহিনী গড়ে তুলেছিলেন তাকে কি আমরা ঠিকভাবে চিনি? কিছু ইতিহাসবিদ বলেন তিনি নিষ্ঠুর, আবার কিছু ইতিহাসবিদ বলেন তিনি ছিলেন ন্যায়ের শাসক। ছোট বড় মিলিয়ে হিন্দুস্তানে মোট ১৬ বার মঙ্গল আক্রমণ হয়েছিল, যার একটিও সফল হয়নি তার কারণে। দুই পক্ষের ইতিহাসবিদদের পর্যালোচনায় আজ আমরা আলাউদ্দিন খিলজিকে বিচার করব তার সময়ের বাস্তবতায়। কারণ সত্যিকারের ইতিহাস কল্পকাহিনীর উপর দাঁড়িয়ে থাকে না। বিশ্ব সভ্যতা বিকাশের সাথে সাথে বিভিন্ন দেশে এসেছে অনেক শাসক। অনেকে তাদের কর্মকাণ্ডে নিজেকে রেখেছে বিতর্কিত, আবার পরবর্তী সময়ে বিনা কারণে বিতর্কিত হয়েছেন কোনো কোনো শাসকও। অতীতের কোনো শাসককে মূল্যায়ন করতে হলে বিবেচনা করতে হবে তখনকার সময়ে ওই দেশের পারিপার্শ্বিক ব্যবস্থা, সামাজিক মূল্যবোধ এবং রাজনৈতিক কাঠামো। আজকের আধুনিক সামাজিক আদর্শে, বর্তমানে আইনের মানদণ্ডে এবং একবিংশ শতাব্দীর রাজনৈতিক প্রেক্ষাপটে তাদেরকে মূল্যায়ন করলে তা হবে অযৌক্তিক এবং অন্যায়। ত্রয়োদশ শতাব্দীর শেষ দিকে দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজি ছিলেন এমনই একজন শাসক যাকে করা হয়েছে বিতর্কিত। বর্তমানের সামাজিক মূল্যবোধের বাস্তবতা তার শাসন ব্যবস্থাকে করা হয়েছে অবমূল্যায়ন এবং বিকৃত। ইতিহাস বিবর্জিত কল্পকাহিনীর উপর ভিত্তি করে তার ব্যক্তিগত জীবনকে কলুষিত করার বৃথা চেষ্টাও করা হয়েছে বারবার। আজও চলছে সে প্রচেষ্টা। আসলে কে ছিলেন এই আলাউদ্দিন খিলজি? কেনই বা তাকে নিয়ে এত বিতর্ক? এর সঠিক উত্তর মিলবে যদি ইতিহাসকে আমরা দেখি আমাদের নিরপেক্ষ চোখ মেলে এবং পরিপূর্ণ হৃদয় খুলে। সুলতান আলাউদ্দিন খিলজি ১২৬৬ সালে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শিহাবুদ্দিন খিলজি। শিহাবুদ্দিন খিলজি সম্পর্কের দিক দিয়ে জালালউদ্দিন খিলজির বড় ভাই। এদিক দিয়ে সুলতান আলাউদ্দিন খিলজি সুলতান জালালউদ্দিন খিলজির ভ্রাতুষ্পুত্র। অর্থাৎ এই দিক বিবেচনায় হিসাব করলে সুলতান আলাউদ্দিন খিলজি ছিলেন একই সাথে সুলতান জালালউদ্দিনের ভ্রাতুষ্পুত্র এবং জামাতা। ১২৯০ সালে সুলতান জালালউদ্দিন খিলজি তাকে আমির-এ-তুজুক পদে নিয়োগ দেন। এর এক বছর পরই অর্থাৎ ১২৯১ সালে তিনি সুলতান গিয়াসউদ্দিন বলবনের এক ভ্রাতুষ্পুত্রের বিদ্রোহ দমন করে সফলতা লাভ করলে জালালউদ্দিন খিলজি তাকে আলাউদ্দিন উপাধি দান করেন। এরপরই তিনি কারার গভর্নরের দায়িত্ব পান। আলাউদ্দিন খিলজি ছোটবেলা থেকেই একজন দুর্ধর্ষ যোদ্ধা ছিলেন। তরবারি ও অশ্ব দুটো চালানোর ক্ষেত্রেই তিনি ছিলেন সমান দক্ষ। একাধারে তিনি ছিলেন একজন দক্ষ প্রশাসক, চৌকস জেনারেল আর দুর্ধর্ষ যোদ্ধা। মৌর্য সম্রাট অশোকের পর তাকেই একমাত্র সম্রাট হিসেবে বিবেচিত করা হয় যিনি গোটা হিন্দুস্তানকে এক সুতোয় গাঁথতে পেরেছিলেন। তিনি এত বেশি পরিমাণ শহর আর নগর জয় করেছিলেন যে তাকে সিকান্দারে সানি বা দ্বিতীয় আলেকজান্ডার উপাধিও দেওয়া হয়েছিল। হিন্দুস্তানের ইতিহাসে বিজেতাদের তালিকা করতে গেলে নিঃসন্দেহে তার নাম উপরের দিকেই থাকবে। একজন অপ্রতিদ্বন্দ্বী বিজেতা হিসেবে তিনি ১২৯৬ সালে ইলখানি রাজ্যের শিয়া শাসক গাজান মাহমুদকে পরাজিত করে সিন্ধ দখল করেন। ১২৯৯ সালে চাগাতাই খান দুয়া খানকে পরাজিত করে পাঞ্জাব নিজের দখলে নেন। ১৩০১ সালে রণথম্বর, ১৩০৩ সালে চিতোর, ১৩০৫ সালে মান্দু সুলতান আলাউদ্দিন খিলজির প্রধানত্ব হয়। রাজা রায় রামচন্দ্রের বিরুদ্ধে যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন মালিক কাফুর। তবে পরবর্তীতে রাজা রায়চন্দ্রকে রায় রায়হান খেতাব দিয়ে পুনরায় তাকে রাজ্য চালানোর অনুমতি দেওয়া হয়। একই সাথে গুজরাটও তাকে দেওয়া হয়েছিল। ১৩০৯ সালে রাজা রামচন্দ্রের সহায়তায় মালিক কাফুরের নেতৃত্বে বারাঙ্গল জয় করা হয়। সামরিক অভিযান পরিচালনার জন্য সুলতান আলাউদ্দিন খিলজি সচরাচর যুদ্ধাভিযানে রাজধানী থেকে খুব বেশি দূরে যেতেন না। তবে মেবার আর রণথম্বার অভিযানে তিনি নিজে বাহিনীর সাথে ছিলেন। রণথম্বার অভিযান তার কাছে আলাদা গুরুত্ব পায়, কারণ পূর্ববর্তী সুলতান জালালউদ্দিন খিলজির সময় রণথম্বারের বিরুদ্ধে দুইটি অভিযান ব্যর্থ হয়। ১২৯৮ সালে তিনি নুসরাত খানের নেতৃত্বে সেনাবাহিনী পাঠালে যুদ্ধে নুসরাত খান নিহত হন। এর ফলে সুলতান নিজেই এগিয়ে যান। ১২৯৯ সালে অবরোধের পর ১৩০১ সালে রণথম্বার বিজিত হয়। ১২৯৯ সালে উলুগ খানের নেতৃত্বে মেবারে অভিযান প্রেরণ করলে রানা রমর সিং বিনা যুদ্ধে আত্মসমর্পণ করে সন্ধি করেন। কিন্তু সমর সিং এর মৃত্যুর পর তার পুত্র রতন সিং বিদ্রোহ করলে দিল্লি থেকে একটি অভিযান পাঠানো হয়। কিন্তু অভিযানটি ব্যর্থ হলে সুলতান ১৩০২ সালে আবারও রাজধানী থেকে বের হয়ে আসে। প্রায় ৮ মাসের অবরোধের পর চিতোরের পতন ঘটে। হিন্দুস্তানের সামরিক ইতিহাসের বর্ণনা করতে গেলে অবধারিতভাবেই বর্বর মঙ্গলদের কথা চলে আসে। বিভিন্ন সময়ে তারা লুটপাটের উদ্দেশ্যে হিন্দুস্তানে অভিযান চালায়। শুধুমাত্র ১২৯৬ থেকে ১৩০৮ সালের মাঝেই এই বর্বর মঙ্গলরা মোট ১৬ বার হিন্দুস্তানে অভিযান পরিচালনা করে। কিন্তু প্রতিবারই তারা হিন্দুস্তানের সুলতান আলাউদ্দিন খিলজির হাতে পরাজিত হয়ে ফেরত যায়। হিন্দুস্তানের প্রতি আলাউদ্দিন খিলজির অন্যতম একটি অবদান হচ্ছে তিনি মঙ্গল আক্রমণের হুমকি থেকে হিন্দুস্তানকে চিরতরে রক্ষা করেছিলেন। ১২৯৭ সালে জলান্ধরে সুলতানের বাহিনী মুখোমুখি হয় একটি মঙ্গল বাহিনী। সুলতান আলাউদ্দিন খিলজির সেনাপতি জাফর খান তাদের শোচনীয়ভাবে পরাজিত করেন। মঙ্গলরা এই পরাজয়ের প্রতিশোধ নিতে
পুনরায় হামলা চালিয়ে দিল্লির সিরি দুর্গটি দখল করে নেয়। জাফর খান তাদের পরাজিত করে সিরি দুর্গ পুনরুদ্ধার করেন। সেই সাথে 2000 মঙ্গল যোদ্ধাকে বন্দী করে নিয়ে আসা হয়। 1299 সালে মঙ্গলরা পুনরায় দোয়া খানের পুত্র কুতলুক খাজার নেতৃত্বে প্রায় 2 লক্ষ সৈন্য নিয়ে হিন্দুস্তানে হামলা চালায়। তারা আবারও সিরি দুর্গটি দখল করে নেয়। সিরি দুর্গের দখল নিয়ে তারা দিল্লির দিকে এগিয়ে আসতে থাকে। মঙ্গলদের আক্রমণের একটি বৈশিষ্ট্য হচ্ছে তারা আক্রমণের সময় লুটপাট করতে করতে আসে। কিন্তু আলাউদ্দিন খিলজি লক্ষ্য করলেন এবার আর তারা লুটপাট না করে সরাসরি দিল্লির দিকে অগ্রসর হচ্ছে। তার মানে এবার চূড়ান্ত একটি লড়াই হতে যাচ্ছে, কারণ আক্রমণের লক্ষ্য এবার খোদ দিল্লি। জাফর খানকে প্রধান সেনাপতি হিসেবে নিয়োগ দিয়ে আলাউদ্দিন খিলজি মঙ্গলদের বাধা দিতে এগিয়ে আসেন। দুর্ধর্ষ জাফর খানের হাতে মঙ্গলরা আরো একবার পরাজয়ের স্বাদ গ্রহণ করে এবং পিছু হটতে থাকে। তবে এই যুদ্ধে সেনাপতি জাফর খান নিহত হন। সুলতান যখন চিতোর দুর্গ অবরোধে ব্যস্ত ছিলেন, মঙ্গলরা আরেকবার হিন্দুস্তানে আক্রমণ চালায়। তবে এবার মঙ্গল সেনাবাহিনীর আকার তুলনামূলকভাবে অনেক ছোট ছিল। তবে এই আক্রমণের ফলে সুলতান বেশ বিপর্যয়ে পড়ে গিয়েছিলেন। তাই এরপর তিনি সীমান্তবর্তী অঞ্চলের নিরাপত্তা জোরদার করার জন্য আরো বেশ কয়েকটি দুর্গ নির্মাণ করেন, উন্নত অস্ত্র সরবরাহ করে ও সেনাবাহিনীর আধুনিকায়ন করেন। তবে এরপরও আলী বেগ ও তারতাক খানের নেতৃত্বে আবারও মঙ্গলরা আক্রমণ চালিয়ে বসে পাঞ্জাব দখল করার জন্য। অনেকটা প্রথা অনুযায়ী তাদের আবারও পরাজিত করে দিল্লির সেনাবাহিনী পাঞ্জাবের দখল নিয়ে নেয়। অন্যদিকে 1306 সালে কাবাক খান আর 1308 সালে ইকবালের নেতৃত্বে মঙ্গলরা পুনরায় আক্রমণ চালালে মঙ্গলদের পুরো সেনাবাহিনী ধ্বংস করে দেওয়া হয়। 1306 সাল থেকে দিল্লি সেনাবাহিনী একটি বিশেষ কৌশল অবলম্বন করতে থাকে। এ সময় থেকে চেষ্টা করা হতো যুদ্ধক্ষেত্রে কয়েকজন 1306 সাল থেকে দিল্লি সেনাবাহিনী একটি বিশেষ কৌশল অবলম্বন করতে থাকে। এ সময় থেকে চেষ্টা করা হতো যুদ্ধক্ষেত্র থেকে একজন মঙ্গল সেনাও যেন জীবন নিয়ে ফিরে যেতে পারে না, কারণ এই পলাতক যোদ্ধারাই আবার পরবর্তী অভিযানগুলোতে অংশগ্রহণ করত। আর যুদ্ধে যারা বন্দী হতো তাদের সোজা হাতির পায়ের নিচে ফেলে পিষ্ট করা হতো। সুলতান মঙ্গলদের এত কঠোরভাবে দমন করেন যে এই 16টি যুদ্ধে প্রায় 3 লক্ষ মঙ্গল সেনা তার হাতে নিহত হয়। 1308 সালের পর মঙ্গলরা ভুলেও আর হিন্দুস্তানের দিকে তাদের বিষাক্ত দৃষ্টিতে তাকাতে সাহস করেনি। তারা হিন্দুস্তানের সুলতান আলাউদ্দিন খিলজিকে এতটাই ভয় পেত যে তারিখে ফিরোজ শাহীর বর্ণনা অনুযায়ী সুলতানের সেনাপতি মালিক গাজী প্রতি শীতকালে মঙ্গল সীমান্তে গিয়ে তাদের যুদ্ধের জন্য আহ্বান করতেন। কিন্তু মঙ্গলরা কখনোই আর হিন্দুস্তান অভিমুখে এগিয়ে আসার দৃষ্টতা দেখায়নি। হিন্দুস্তানের ইতিহাসে সুলতান অন্য আরেকটি দিক দিয়েও অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, আর তা হলো সুলতানের ব্যাপক সামরিক সক্ষমতা। তারিখে ফিরোজ শাহীর তথ্য অনুযায়ী সুলতান আলাউদ্দিন খিলজির অধীনে 70,000 রিজার্ভ অশ্ব সহ প্রায় 5.5 লক্ষ অশ্বারোহী সৈন্য ছিল, 9 লক্ষ পদাতিক সৈন্য, 70,000 রণহস্তির বিশাল এক সেনাবাহিনী ছিল, যা হিন্দুস্তানের ইতিহাসে অন্য আর যেকোনো শাসকের চেয়ে অনেক বেশি। তবে তার বিজয়ের পেছনে সেনাবাহিনী এই বিশাল আকার মুখ্য ছিল না, বরং দক্ষতাই তার বিজয়ের কারণ ছিল। জিয়াউদ্দিন বারানীর তথ্যসূত্র থেকে প্রমাণ পাওয়া যায় তিনি মাত্র 6,000 সৈন্য নিয়ে মাল, যাদব, গন্ডোয়ানা আর বেরার জয় করেছিলেন। অথচ যাদব রাজ্য ছিল বিশাল এক ভূখণ্ড জুড়ে বিস্তৃত। সুলতান আলাউদ্দিন খিলজির অবদান। গোটা সাম্রাজ্যে সুলতান আলাউদ্দিন খিলজি মদ্যপান নিষিদ্ধ করেন, এমনকি মদ উৎপাদনেও নিষেধাজ্ঞা জারি করা হয়। তার সময় হিন্দুস্তানে বেবিচার আর বিকৃত যৌনাচার সহকামিতা নিষিদ্ধ ঘোষণা করা হয়। হিন্দুস্তানের ইতিহাসে সুলতান আলাউদ্দিন খিলজির পূর্বে সেনাবাহিনীর সদস্যরা নির্দিষ্ট কোনো বেতন পেতেন না, বরং তাদের জমির জায়গির দান করা হতো। তিনি এই জায়গির ব্যবস্থার পরিবর্তন করে সেনাবাহিনী সদস্যদের নির্দিষ্ট বেতন দেওয়ার রীতি শুরু করেন। তার সময়ে একজন অশ্বারোহীর বেতন ছিল প্রায় 238 টাকা। সুলতান আলাউদ্দিন খিলজির সময়ে সাম্রাজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন ছিল দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ করা। এ ব্যবস্থায় নিত্য ব্যবহার্য প্রতিটি পণ্যের মূল্যই রাষ্ট্র থেকে নির্ধারণ করে দেওয়া হতো। শুধু নির্ধারণ করে দিয়েই তিনি তার দায়িত্ব থেকে হাত গুটিয়েছিলেন না, বরং তার নির্দেশ অক্ষরে অক্ষরে মানা হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ করে গুপ্তচররা নিয়মিত সুলতানকে রিপোর্ট করত। তাছাড়াও প্রশাসনের বিভিন্ন মন্ত্রণালয়ে যে ঘুষের রীতি প্রচলিত ছিল তা সুলতান আলাউদ্দিন খিলজির কঠোর হস্তে নির্মূল করেন। আমির উমারা ও বিত্তবানদের মধ্যে প্রচলিত দুর্নীতির তিনি মূলোৎপাটন করেছিলেন। সুদৃঢ় ও কঠোর ব্যবস্থা দ্বারা তিনি জনগণের আস্থা ফিরিয়ে এনেছিলেন। তার শাসন ব্যবস্থা জনকল্যাণমূলক ছিল। ভূমি জরিপ ব্যবস্থা ভারতবর্ষে মুসলিম শাসক হিসেবে তিনিই সর্বপ্রথম প্রবর্তন করেন। রাষ্ট্রের কাজের জন্য অশ্বকে চিহ্নিত করার প্রথা প্রবর্তন করে তিনি সামরিক বাহিনীতে প্রচলিত দুর্নীতি দমন করেন। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্ত। আগামী ও শেষ পর্বে সুলতান আলাউদ্দিন খিলজির পরবর্তী শাসন ব্যবস্থা ও তার উপর আরোপিত অপবাদ সম্পর্কে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।